আমরা তো এটা এইভাবে আর্গুমেন্ট করার বিষয় না। পার্টিগতভাবে আমরা মনে করি দায়িত্বশীল ভাবে যে কোনো বিষয়ের আর্গুমেন্ট যদি হয় দায়িত্বশীল ভাবে করা উচিত, এবং সেখানে আমার ব্যক্তিগত মতামত আমি কারো উপর চাপিয়ে দিতে পারি না। যারা এই বক্তব্যগুলো টুকরো টাকরা ভাবে দিচ্ছেন তারা বেশিরভাগই তাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে সেগুলো দিচ্ছেন। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যদি কোনো কিছুর বিষয়ে জাতীয় ঐক্যমত প্রয়োজন হয়, এটা শুধু পলিটিক্যাল ইস্যু হতে হবে নট নেসেসারিলি। যদি পোশাকের বিষয়ে আসেন, ধরেন যে পুরুষের পোশাক কি হবে, নারীদের পোশাক কি হবে, শিশুদের পোশাক কি হবে, এই বিষয়ে আমাদের একটি ন্যাশনাল কনসেনসাস আমরা ডেভেলপ করতে চাই, তাহলে এটা রাষ্ট্রীয় পর্যায় থেকে উদ্যোগ নেওয়া হোক। সেখানে অ্যানথ্রোপোলজিস্ট থেকে শুরু করে বায়োলজিস্ট এবং যারা পোশাক ডিজাইনার আছে এবং যারা আরো যারা গবেষক আছেন সকলকে ইনক্লুড করা হোক। আসেন আমরা আলাপ করি মানুষ পোশাক পরবে। সামান্তা, ব্যর্থতাটা মনে আমারই, আসলে আমি প্রশ্নটা বুঝতে পারতেছি না। আমি জানতে চাইতেছি জাতীয় নাগরিক পার্টির চোখে নারী আর পুরুষ দুইটা আলাদা অস্তিত্ব কিনা? ওকে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমরা নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বারবারই বলেছি যে আমরা মনে করি যে বাংলাদেশের নাগরিক মর্যাদা যদি নিয়ে আমরা কাজ করি এবং নাগরিক মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে নারী পুরুষ এবং তার পরিচয় যাই হোক, জনগোষ্ঠীর কিছু পরিচয় আছে, জাতিগোষ্ঠীর কিছু পরিচয় আছে, সেটা ছাপিয়ে গিয়ে আমাদের নাগরিক মর্যাদাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। যদিও এখন এমন বাস্তবতা আছে, আমরা মনে করি যে এখানে নারী সেল, নারী উইং এটা করে যে ধরনের বিভাজন এখনো, এটার মধ্যে দিয়েও কিন্তু কিছুটা বিভাজন হয়, কিন্তু এখনো সেই বাস্তবতা আছে বাংলাদেশে, এখনো সেই বাস্তবতা আছে, নারীদের সেই ফিল্ডের বাস্তবতা আছে। এখন আমাদেরকে এই জায়গাগুলো অ্যাড্রেস করার জন্য কিছু স্পেশালাইজ উইং প্রয়োজন হয়, কিছু স্পেশালাইজ জায়গা প্রয়োজন হয়। আমরা যেটা বিশ্বাস করি যে আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকে যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমাদেরকে 25% উইমেন বা 33% উইমেন রাখতে হবে, এটা আমাদেরকে জোরপূর্বক আর বলতে না হোক। যে কোনো লিস্ট করার সময়, যে কোনো নিয়োগের লিস্ট, নারী ও পুরুষ, জাতীয় নাগরিক পার্টির চোখে নারী ও পুরুষ সমান কিনা? নারী ও পুরুষ শুধু সমান না, এখানে নাগরিক মর্যাদার আন্ডারে আমি বারবার বলছি, এখানে ওয়ার্ল্ড যদি আপনি পলিটিক্যাল সায়েন্সের জায়গা থেকে দেখেন, তাহলে যদি আপনি মডার্ন স্টেট হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চান, তাহলে যদি মডার্ন স্টেটের আমি নাগরিক পার্টির আমি বাংলাদেশ হিসেবে কি করতে চাই না চাই সেটা আমি চাই না, জাতীয় নাগরিক পার্টি কি চায় সেটা বলেন। আমি একদমই বলছি নারী পুরুষ সমান। যদি আপনি মডার্ন স্টেট হিসেবে যদি দেখতে চান এবং সেই সাথে মডার্ন স্টেটের আইডিয়া অনুযায়ী সিটিজেনকে যেভাবে দেখতে চান, সেভাবে নাগরিক পার্টি আসলে নারী পুরুষ বলেন এবং যত রকমের নাগরিক আছে সকলকে একই আমব্রেলা নিচে বিচার করবে, এবং তারও নাগরিক মর্যাদা কোনোভাবে যদি ভুলন্টিত হয় সেটার বিপক্ষে নাগরিক পার্টি দাঁড়াবে। এবং সেই ক্ষেত্রে নারী আর পুরুষের মধ্যে কোনো বিভেদ আপনারা দেখছেন না জাতীয় নাগরিক পার্টি? আমি বলেছি এখানে বাস্তবতা আছে, আমি বারবার বলেছি এখানে বাস্তবতা আছে। এখনো আমার কি মনে হয় যে 2025 সালে, সামান্তা 2025 সালে আসে কি প্রশ্নটা এত কঠিন যে এটা আসলে বাইনারিতে জবাব দেওয়া যায় না যে নারী আর পুরুষ সমান কি সমান না? ভাই, আমি এটা বাইনারি পলিটিক্স এর মধ্যে আজকে 53 বছর ধরে আমরা আছি, বাইনারি পলিটিক্স এর মধ্যে আমরা 53 বছর ধরে আছি। আমি আপনাকে প্রশ্ন করেছি নারী আর পুরুষ আপনি সমান দেখেন কিনা আপনার পার্টির চোখে? এই বাইনারিতে আপনি আসতে পারবেন না, এই বাইনারিতে আপনি আসতে পারবেন না। এবং এইসব জায়গা থেকে কখনোই বাইনারি ভাবে যে কোনো উত্তর দেওয়া দায়িত্ব জ্ঞানহীনতা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বাইনারিতে না দিয়ে আপনি টারশিয়ারি ভাবে দেন যে নারী আর পুরুষ আসলে সমান না, নারী আর পুরুষ সমান। আমরা এই জায়গার মধ্যে ভাবে দিয়েছি, আমি বলেছি যে কনসেপচুয়ালি নারীকে আমরা কিভাবে দেখি এবং আমরা তার মর্যাদা নিশ্চিত করার জন্য কি ধরনের পদক্ষেপ নিতে পারি। আমি আপনার উত্তরটা বুঝতে পারি নাই, আমি আবার আসবো আপনার কাছে, আপনি সমান বলছেন কিনা সেটার ব্যাপারে আমি আপনার কাছে জানবো, আমি আবার আসবো আপনার কাছে। সামান্তা, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা আপনার কাছে জানতে চাইবো যে জুলাই আগস্ট আন্দোলনে নারীদের বড় বড় ভূমিকার কথা বলি, কিন্তু তারপর দৃশ্যপট অন্যরকম। আমরা কিন্তু একদম স্পেসিফিকলি ডক্টর স্নিগ্ধা আপনি এটা নিয়ে কাজ করেছেন, আমরা এটা অনেক কথা বলেছি। নারীদের মর্যাদার কথা এখন যারা বিরোধী দলে থেকে বলছে, বিশেষ করে আওয়ামী সমর্থক যাদের মধ্যে থেকে তারা বলেছে, সেই আমলেও আমরা নারীদেরকে নানাভাবে হেনস্থা হতে দেখেছি, নারীদের মর্যাদা আমরা ভুলুণ্ঠিত হতে দেখেছি, নারীদেরকে সবসময় আমরা একটা সেকেন্ড সিটিজেন হিসেবে দেখেছি। আমাদের একটা আলাদা একটা আশা ছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে হয়তো বিষয়টা অ্যাড্রেস করা হবে। আমি সামান্তার কাছে প্রশ্নটা এইভাবে করতে চাই যে ধর্ষণ বিরোধী পদযাত্রায় 12 জনের বিরুদ্ধে যারা মামলা করেছে তারা বাম সংগঠনের সাবেক নেতাকর্মী, এবং এইটাকে আসলে এরা বাম নাকি আবার এটাকে বলা হচ্ছে যে আলট্রা রাইট, কারা আসলে এটার মধ্যে অংশগ্রহণ করতেছে, তারা আসলে কি দেখতে চায়, মোরাল পুলিশিংটাকে আসলে জাতীয় নাগরিক পার্টি আসলে কিভাবে দেখতেছে। মোরাল পুলিশিং এর মধ্যে কিন্তু শুধু নারী নাই সামান্তা, আপনি জানেন আমি গতকাল দেখতেছিলাম যে বাংলাদেশে একটা জেলায় প্রকাশ্যে
ভিডিও করে একটা লোক খাচ্ছেন তাকে বের করে এসে কান ধরে উঠা বসা করা হচ্ছে, এইসব ক্ষেত্রে আসলে আপনাদের অবস্থানটা কি? মানে মানে আমি তো জীবনে এরকম শুনি নাই, নাকি শোনা গেছেও এইটাই করা উচিত, আমি জানি না আসলে। প্লিজ এনলাইটেন মি, আমাকে একটু বলেন সামান্তা, যে মোরাল পুলিশিং, এবং সেটা শুধু নারীদের এগেনস্টে না, খাদ্যরত অবস্থায় রেস্টুরেন্ট থেকে একজনকে ধরে নিয়ে এসে কেন তুমি রোজা করলা না, কান ধরে উঠবস করো, এইসব ক্ষেত্রে আপনাদের অবস্থানটা যদি একটু বলতেন। জি ধন্যবাদ। এখানে আমরা যে ভিডিওটার কথা আপনি বললেন, প্রথমত আমরা যদি দেখি বাংলাদেশে আওয়ামী লীগ যখন তার ফ্যাসিস্ট কাঠামোর প্রতিষ্ঠা করার জন্য যে কি কি টুলস ব্যবহার করেছে, যদি আমরা দেখি যে তারা সামাজিকভাবে আমাদের যে বোঝাপড়ার জায়গাটা সেটাকে নষ্ট করেছিল, সেটা যদি নষ্ট না হতো তাহলে হচ্ছে এই জায়গাটা তৈরি হতো না। আর আমরা অ্যাডিশনালি যদি দেখি যে এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে তার পরিচয়টা আপাতত পক্ষে জানা গেছে যে উনি ছিলেন বণিক সমিতির একজন নেতা। এখন বণিক সমিতি বা এই ধরনের সমিতিগুলোতে এখন কারা এসছেন সেটা যদি একটু তলিয়ে দেখা যায় তাহলে বেরিয়ে পড়বে। আমরা তো পার্টি করেছি 1 সপ্তাহ হয়নি, বা আমাদের পার্টি হয়েছে মাত্র 13 দিন হলো, 2 সপ্তাহের কিছু বেশি। তো এই সমিতিগুলোতে কারা আছেন এগুলো একটু চেক করলেই দেখা যাবে যে কারা আসলে এই ধরনের মনার পুলিশিং এর সাথে আগেও যুক্ত ছিল। এই ধরনের ভিডিও কিন্তু আজকে নতুন না, আওয়ামী লীগের সময় অসংখ্যবার এই ধরনের ভিডিও আমরা দেখতে পেয়েছি, এবং এই ধরনের ভিডিওর মধ্যে দিয়ে এক ধরনের সামাজিক অস্থিরতা তৈরির জন্য এই ধরনের ভিডিও করা হয়ে থাকে বলে আমরা আমার কাছে বিভিন্ন সময়ে আমি যতটুকু ভিডিওটা দেখেছি যেটা আমি বুঝছি সেটা হচ্ছে যে ভদ্রলোক এটা করছেন তিনি দৃষ্টান্ত উপস্থাপন করার জন্য এই ভিডিওটা করছেন। আসলে এটা আমার কাছে মনে হচ্ছে উপস্থাপন করার জন্য এই ভিডিওটা করুক, উনি এই ধরনের কাজ করতে পারেন। আমার প্রশ্ন ছিল যে জাতীয় নাগরিক পার্টির এই মোরাল পুলিশিং রেস্টুরেন্টে খাদ্য গ্রহণ করা অবস্থায় রমজানে, উনার কথা আপনি বাদ দেন, আমি আপনার সাথে একমত যে এই ধরনের বিভেদ আগে সৃষ্টি করে জাতীয় নাগরিক পার্টির অবস্থান কি? মানে আমি যদি রোজা না রাখি আমি কি রেস্টুরেন্টে বসে খাইতে পারবো, নাকি আমাকে কান ধরে উঠবস করতে হবে? মোরাল পুলিশিং কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আপনার সামাজিক এক ধরনের বোঝাপড়া তৈরি করতে হবে। সামাজিক যদি বোঝাপড়া তৈরি না হয়, যতই আইন করেন না কেন এই ধরনের জিনিস ঘটতেই থাকবে। আমাদের সামাজিক বোঝাপড়া কিন্তু নষ্ট করার জন্য, এটা রাষ্ট্রের করায়ত্ত করার জন্য এক ধরনের প্রক্রিয়া আছে। এখন আমি আপনাকে বলি, আপনি বলেছেন যে মোরাল পুলিশিং এবং যে পুলিশের যেই অ্যাকশন গত কয়েকদিন, আপনি এটাও প্রশ্ন করেছেন। দেখুন এখানে আমাদের মুভমেন্টের সাথে, মানে এই যে আপরাইজিং এর সাথে যুক্ত অনেকেই কিন্তু গতকাল গ্রেফতার হয়েছেন, এবং এটার মধ্য দিয়ে পুলিশকে আমরা কিভাবে দেখবো সেটা কিছু, কালকে কিন্তু 2টা ভিডিও এসেছে। এক হচ্ছে যে গত পরশু 2 দিন ধরে, যে এক হচ্ছে যে 12 জনকে গ্রেফতার করার পূর্ব মুহূর্তে, গ্রেফতার করার আগের যে প্রেক্ষাপট সেটা নিয়ে অনেকগুলো ভিডিও এসেছে, এবং সেই সাথে একটি ছেলেকে ঘাড়ে ধাক্কা দিয়ে পুলিশ প্রিজন ভ্যানে তোলা, এবং তার একদম ভিডিওর মধ্যে স্পষ্টভাবে তাকে তার অন্যায়ের অধিক শাস্তি দেওয়া, মানে অধিক শাস্তি দেওয়ার অ্যাপারেন্টলি, যদিও এটা আদালতে প্রমাণযোগ্য হবে, কিন্তু অ্যাপারেন্টলি অধিক বল প্রয়োগের মাধ্যমে পুলিশ কর্তৃক গ্রেফতার, এটাও তো আমরা আগের রেজিমে দেখেছি। তাহলে আমরা তো এখানে চেঞ্জটা ওই অর্থে পার্টিকুলার ইস্যু ধরে যদি বলি, এই অর্থে কিন্তু আমরা এই সেকেন্ড ভিডিওর ক্ষেত্রে আমরা দেখতে পাইনি। আবার প্রথম ভিডিওর ক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রথম যে ঘটনাটা ঘটেছে, যে শাহবাগের থেকে তারা চিফ অ্যাডভাইজারের বাসভবনের দিকে বা ওই কোথাও ওই দিকে যাওয়ার তারা চেষ্টা করছিলেন, কিন্তু এখানে আমরা যদি দেখি ধর্ষণ বা এই ধরনের নারীর নিরাপত্তা, এটা একটা খুবই জনগুরুত্বপূর্ণ মানে ইস্যু। সেটা নিয়ে নানান পক্ষের সাথে আমাদের যে আলোচনা তৈরি করার যে স্কোপটা আছে, এই মুহূর্তে রাজনৈতিক যেই স্কোপটা আছে, সেইটাকে আগে কখনোই ছিল। আমরা এখন চাইলে সকল রাজনৈতিক দল, সকল যারা রাজনৈতিক পক্ষ এবং যারা এনজিও যারা কাজ করেন, তাদেরকে নিয়ে কিন্তু এখন একটা জাতীয় ঐক্যমত্যের জন্য, আমি কমিশনের কথা বলছি না, আমি বলছি জাতীয় ঐক্যমত্যের জন্য এখন একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে। আমরা এই সামান্তা, আমি 2টা বিষয় আপনাকে একটু আলাদা আলাদা প্রশ্ন করি। প্রশ্ন নাম্বার 1 হচ্ছে এই মোরাল পুলিশিং নিয়ে আসলে জাতীয় নাগরিক পার্টির কি অবস্থান? মানে আপনারা কি রমজানে মানে হোটেল রেস্টুরেন্ট সব বন্ধ রাখার পক্ষে? কেউ যদি খায় তাহলে সেইটার থেকে বের করে নিয়ে এসে কান ধরে উঠবোস করার পক্ষে? খালেদ ভাই, এটা তো আসলে মানে অ্যাবসার্ড যে আমাদেরকে এই প্রশ্নগুলো মানে আমি বলি
না আমি বলি কেন অ্যাবসার্ড যে আসলে তাহলে পারসেপশনটা কি, মানে পারসেপশনটা কি এরকম যে আমরা এই ধরনের বিষয়কে এন্ডোর্স করতে পারি, এই সম্ভাবনা আছে, এই কারণে প্রশ্নটা ক্লিয়ার করে নেওয়া। না কারণ হচ্ছে যে আমরা একটা পরিষ্কার অবস্থান চাই। আপনার কোনো পারসেপশন থেকে না, পরিষ্কার অবস্থান হচ্ছে আপনি শুধু বলেন যে আপনারা এর বিপক্ষে, তাহলে আমি পরবর্তী প্রশ্নটা করতে পারি। না না বা আপনি যদি বলেন পক্ষে, তাহলে আমি পরবর্তী প্রশ্ন না, এই পারসেপশন কি হয়েছে জানেন, আমি আপনাদের বলি গত 53 বছর ধরে পারসেপশন কোনটা কার পক্ষে কখন রাখবো সেইটা হচ্ছে প্রফেসর সিংদা এটা ঠিকই বলেছেন, এটা এক ধরনের পপুলিজম দিয়ে ঠিক করা হয়েছে আগেকার রাজনৈতিক দলগুলা। আপনাদের অবস্থানটা সেই জন্য, আপনারা আমাদের আশা, আপনারা আমাদের লাস্ট বেট যে আপনারা আসলে কোন জায়গার মধ্যে দাঁড়ায় আছেন। দেখেন আপনাদের একজন সমন্বয়কের বক্তব্য পড়ে আমরা একরকম বুঝি, আবার মাহফুজ সাহেব আরেকটা বক্তব্য দেন, আমরা আরেক রকম বুঝি। আপনাদের একটা অবস্থান দেখে আমরা একরকম জানি। নাহিদ সাহেব উপদেষ্টা হিসাবে রিটায়ার করার আগে, মানে কি বলে, পদত্যাগ করার আগে তার সম্পত্তির হিসাব ঘোষণা করেন, অন্য উপদেষ্টারা কেন করেন না? নাহিদ সাহেবকে যখন একটা বিষয়ের মধ্যে অনেকগুলো বিষয় ঢুকে গেল, অ্যাবসলিউটলি, সেই জন্য আমি বলতেছি যে পারসেপশন এখানে কোনো ব্যাপার না। আপনি আমাকে শুধু বলেন যে আপনাদের অবস্থান কি, আপনারা কি চান যে রমজানে, যেমন এখানে আমরা জামাতে ইসলামীকে দেখছি যে ওরা স্পষ্ট বলছে যে রমজানে দোকানপাট এগুলি বন্ধ রাখতে হবে, কেউ দোকানপাট খোলা রাখতে হবে না। আমরা বলি, আমরা আমাদের জায়গা থেকে যেটা আমরা মনে করি যে কোন ধরনের মানে কোনো অন্যায়কারী ছাড়া কাউকে পুলিশি কায়দায় বা কোনো ধরনের তার বডিলি হার্ম করা, এটা অত্যন্ত গর্হিত অপরাধ। এই ধরনের এটাকে যদি আমরা মরাল পুলিশিং বলি, তাহলে এটা মরাল পুলিশিং এর বিরুদ্ধে আমরা আছি। সামান্তা, আপনার বক্তব্য কি আপনি শুনতে পান? আপনি বলছেন অন্যায়কারী ছাড়া, তার মানে যে অন্যায়কারী তাকে আপনারা শাস্তি দিতে পারবেন? আমরা কোনো কিছুই শাস্তি দিতে পারবো না। তাহলে আপনি বলেন যে কাউকে, তাহলে আপনাকে বলেন যে কাউকে দেওয়া যাবে না। আমি বলছি ভাই, শাস্তি দেওয়ার জন্য আছে আদালত। আমরা ট্যাক্স দিয়ে এই আদালত গুলাকে চালাই, আমরা কিন্তু এই আমাদের ট্যাক্সের পয়সা কিন্তু এই আদালত প্রাঙ্গণ গুলাতে আছে। তাহলে আমি কখনোই আমার ট্যাক্সের পয়সা কিন্তু ইনভ্যালিড হয়ে যাক, সেটা আমি তো চাইবো না অ্যাজ এ সিটিজেন। তাহলে আমি চাইবো যে শাস্তি যেখানে হওয়ার সেখানেই হবে। তার মানে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাজটা কি? যদি সব কাজ হচ্ছে যে কেউ একটা গ্রুপ গোষ্ঠী মিলে এই দায়িত্বগুলো হাতে তুলে নেয়, এটার কোনো জায়গা নাই। এখানে যেই বিষয়গুলো করা হচ্ছে এটা স্পষ্টভাবে এখানে বিভাজিত যেই শক্তিগুলো ছিল সেগুলোকে আবার চাঙ্গা করার জন্য, যারা একত্রিত হয়েছিল অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে আবার বিভাজিত করার জন্য নানান ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে। এবং পরিষ্কারভাবে এখানে সংস্কারের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সংস্কারের যে সম্ভাবনা তৈরি করা হয়েছে, সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের বিভাজিত যে কার্যক্রম সেটা পরিচালনা করা হচ্ছে। সামান্তা, আমি আপনার কাছে আবার আসবো, আমি শুধু প্রশ্নটা করি আবার। প্রশ্নটা হচ্ছে প্রতি বছর রমজান আসার আগেও পরে বিভিন্ন সামাজিক, ধর্মীয়, আদর্শিক ধর্মীয় গোষ্ঠী বিভিন্ন রকম অবস্থান নেয়। কেউ বলে যে এইবার রমজানে হোটেল রেস্টুরেন্ট আমাদের এলাকায় খোলা রাখা যাবে না, রমজানের পবিত্রতা বজায় রাখুন। জামাত ইসলামী একটা স্পষ্ট অবস্থান নিচ্ছে। আওয়ামী লীগ, বিএনপি কিন্তু একটা মাঝামাঝি অবস্থান নেয় গত 53 বছর নিয়ে। এটা কিছু বলেও না, জিজ্ঞেস করলে আপনার মতো ঘুরায় পেঁচায় কি জানি একটা বলে, আমি অর্ধেক বুঝি না। এখন ঘটনা হচ্ছে যে এই জিজ্ঞেস করাটা কিন্তু আমি 27 বছর ধরে করে আসতেছি বলে আমি বলতেছি। আমার দুর্ভাগ্যজনকভাবে আমি আপনাকে ওই প্রশ্ন করতেছি, হয় আপনাকে আমি বুঝাতে পারছি না যে এনসিপির আমি কোনো স্পষ্ট অবস্থা দেখতে পাচ্ছি না। এনসিপি কি বলতেছে যে রমজানে আসলে দোকানপাট বন্ধ রাখতে হবে? আপনাকেও যখন আপনাকে কেন হচ্ছে, আমি আপনাকে পলিটিক্যাল পার্টির কাছ থেকে আপনারা যেভাবে, মানে আপনারা বলতে আমি বলছি যে বেশিরভাগ লোকজন, আমি সাংবাদিকদের কথা বলছি না, সবাই আসলে যেভাবে প্রত্যেকটা ইস্যুতে হ্যাঁ বা না উত্তর আশা করেন, এইভাবে একটা পলিটিক্যাল পার্টি। আচ্ছা ঠিক আছে, আপনার অবস্থা পরিষ্কার। পার্টির বক্তব্যসমূহ একটু ভেগি থাকে, আমরা ভেগের ব্যাপার না, এটা হচ্ছে সকলকে এনকম্পাস যদি করতে না পারে, সকলকে ধারণ করতে না পারে, এটা পলিটিক্যাল পার্টি। আমি আপনাকে সামান্তা, আমি আপনাকে সিউরিটি দিয়ে বলতেছি, আপনি যে এখন যেরকম করে কথা বলতেছেন অ্যাবসলিউটলি এরকম করে বিএনপি এবং আওয়ামী লীগ কথা বলছে গত 53 বছর আমাদের সঙ্গে। আপনি আমাকে একটা এই যে এখন যে বললেন, আমরা ভিডিও দেখাই, আমি ভিডিও না দেখা, আমি আপনাকে বলতেছি তো, আপনি আমি বলছি যে এখানে প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা ব্যাপারে যখন হ্যাঁ না অবস্থানে যেতে হয়, আমি বলছি হ্যাঁ না অবস্থানটা দায়িত্ব জ্ঞানহীন আচরণ। এইটা যে কেউ বলেছে, এটা আপনি আমাকে দেখায়। আমি বলতেছি হ্যাঁ না অবস্থান কিছু ব্যাপারে আমরা এমনিতে একটা লাস্ট একটা লাইন বলি, একটা লাইন। আমরা যে সামাজিক, আমরা যদি মানে পলিটিক্যাল পার্টি করে বলে আমরা শুধু রাষ্ট্রীয় অবস্থান নিয়ে কথা বলবো, বাংলাদেশের প্রত্যেকটা ব্যাপারে যে অনেকগুলো বিষয় জড়িত থাকে, এটাকে ডিসকার্ড করে, এটাকে আনএকনলেজ করে, এটাকে ফেলে দিয়ে আমরা এটা করতে চাই না। আমরা মনে করি যে এই বিষয়গুলো জনগুরুত্বপূর্ণ
এগুলো সামাজিক ব্যাপার, এবং সামাজিকভাবে সলভ করার জন্য যদি রাষ্ট্রীয় কোনো উদ্যোগ নিতে হয়, এবং আমরা মনে করি যে সেটার ব্যাপারে আগ্রহী এবং উদ্যোগ নেওয়া উচিত, আমরা এটা মনে করি। ওকে, থ্যাংক ইউ আপনাকে। আজ আমাদের অতিথি হয়ে এসেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমানের পরিচয় জামাতের আমির হিসেবেই নয়, তিনি একজন রাজনীতিবিদ, এমন একজন রাজনীতিবিদ যার কথা শুনতে সবাই পছন্দ করেন, যিনি বাংলাদেশ জামাতে ইসলামীর নতুন যুগের, মানে 2019 সালে তিনি আমিরের দায়িত্ব পাওয়ার পরে এখন পর্যন্ত তার রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে তিনি সবারই পছন্দের, অনেকেরই পছন্দের ব্যক্তি হয়েছেন যারা জামাত ইসলামী করেন না, এরকম একজন। জনাব শফিকুর রহমান, আপনাকে ধন্যবাদ জানাই, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আপনি যুক্ত হয়েছেন, আপনার মূল্যবান সময়ের মধ্যে থেকে আপনি আমাদের দিয়েছেন, তার জন্য আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানবেন। আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর শফিকুর রহমান, আসলেই মানে এই অনুষ্ঠান শুরু হওয়ার আগেও আমরা অনেক কথা বলছিলাম, সেই সময় আপনার গল্প একটি শুনছিলাম, যেই গল্পটি আসলে মাঝ পথে আমাদের একটু বন্ধ করতে হয়েছে। আমরা সেই গল্প নিশ্চয়ই শুনবো, কিন্তু আমরা একটু কিছু প্রশ্ন আপনাকে করতে চাই। আপনি আমাকে বলেছেন যে আমি যে কোনো প্রশ্ন করতে চাই পারি, এবং আপনি খোলামেলা সেই প্রশ্নের জবাব দিবেন। আমি আপনাকে প্রথমেই একটু কাছাকাছি অতীতের একটি প্রশ্ন করতে চাই জনাব শফিকুর রহমান। সেটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের, মানে অগাস্ট মাসের কথা, প্রথম দিকের কথা বলছি, আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে আপনার দল তখনও নিষিদ্ধ, কিন্তু 5 আগস্ট সেনাপ্রধানের বৈঠকে আপনি ছিলেন, সেনাপ্রধান আপনার নাম এবং আপনার দলের নাম আলাদা করে বলেছিলেন। আমরা কি জানতে পারি সেনাবাহিনীর সাথে যোগাযোগ আপনার কবে থেকে শুরু হয়েছিল, বা আপনাদের কবে থেকে শুরু হয়েছিল? আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটা প্রশ্ন করার জন্য। এই সময়টা ছিল খুবই ক্রিটিক্যাল, এবং বাংলাদেশ ছিল একটা ক্রিটিক্যাল জাংশনে। তো আমি হঠাৎ করে 1:30টার দিকে আমি একটা ফোন পাই আমার একজন নিকটাত্মীয়, যিনি আগে সেনাবাহিনীতে চাকরি করতেন। তিনি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায়। আমি বললাম যে আমি তো অমুক জায়গায় আছি। আপনাকে তো আমরা ট্রেস করতে পারছি না, অনেকক্ষণ ধরে আমরা খুঁজতেছি। সেনাপ্রধান এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একটু ইনভাইট করেছেন, সাথে বোধহয় সিভিল সোসাইটিরও 2-1 জন থাকবেন। তা আমরা আপনাকে কিভাবে রিচ করতে পারি? আমি বললাম যে আমি তো অমুক লোকেশনে আছি, আর আজকের সিচুয়েশনটা তো সবার কাছে ক্লিয়ার, গাড়িগুলো চলছে কিনা আমি ঠিক ক্লিয়ার না, এখন কিভাবে আমি আসতে পারি আপনারাই বলুন। ওনারা বললো যে না, সবাইকেই আমরা গাড়ি প্রোভাইড করেছি, আপনার জন্য আমরা গাড়ি পাঠাবো, আমাদের গাড়িতেই আমরা নিয়ে আসবো। আমি বললাম ওয়েল, তাইলে আপনারা আসেন, লোকেশন দিলাম, ওনারা শুরু করলো। আনফরচুনেটলি ওনারা এয়ারপোর্ট রোডে বের হওয়ার পরেই একটা দুর্ঘটনা ঘটে গেল। ফলে এই জনস্রোতের মাঝে পড়ে একটা গাড়ি সেনাবাহিনীর ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই অবস্থা দেখে তারা আবার ব্যাক করে চলে গেলেন ক্যান্টনমেন্টের ভিতরে। গিয়ে আমাকে বললেন যে আমরা তো ফেল করেছি, এখন কি করা যায়, সবাই তো আপনার জন্য অপেক্ষা করছে, বাকি সবাই এসে গেছে। আমি জিজ্ঞেস করলাম কে কে এসেছেন। বললেন যে বিএনপি নেতৃবৃন্দ এসেছেন, জাতীয় পার্টির নেতৃবৃন্দ এসেছেন, এবং আসিফ নজরুল সাহেব, অধ্যাপক আসিফ নজরুল সাহেব আছেন। আমি বললাম তাইলে আমি কি করতে পারি? ওনারা বললেন যে আমরাও তো কোনো সলিউশন পাচ্ছি না। আমি বললাম ওকে, আমি ট্রাই করি, আমি আপনাদের কচুক্ষেতের গেট দিয়ে একটু আসার চেষ্টা করি, দেখি কতদূর আমি সাকসেসফুল হতে পারি। তো আমি আমার একজন নিকটতম বন্ধুকে খবর দিলাম, উনি আসলো, উনি বললো যে আজকের দিনটা তো খুবই রিস্কি, আপনি এভাবে যাবেন কিনা? আমি বললাম যে দেখো, আমার জীবনের চেয়ে জাতির প্রয়োজনটা বেশি, যেহেতু সেনাপ্রধান অন্যান্যদেরকে ইনভাইট করেছেন, আমাদেরকেও ফিল করেছেন, তাকে অনার করা আমাদের দায়িত্ব। তো আলহামদুলিল্লাহ কিছু অসুবিধা হলে আমরা গিয়ে পৌঁছি। ততক্ষণে মিটিংটা হাউ ক্যান আই বি ক্লিয়ার মোর দ্যান দিস, যে আমি বারবার বলতেছি যে এইখানে একটা লোক বারবার তাকে ডমিনেট করার চেষ্টা করতেছে। ক্লিয়ার ডমিনেশন যেটা, কোনোভাবে সমতা নাই। এখন ধরেন আমরা যখন আমাদেরকে এখানে বলা হয় যে আমরা ফাইট করছি ইয়ার সাথে, মানে আওয়ামী লীগের সাথে, এটা একটা অসম লড়াই ছিল। আমাদের ছেলেপেলের হাতে ছিল লাঠি, আর ওখানে ছিল বন্দুক, আর উপর থেকে এয়ার স্ট্রাইক। তাহলে এটা কিভাবে সমতার ভিত্তিতে? এটা তো লড়াইও না, এটা হচ্ছে পুরো খুন করার জন্য একেবারে আক্রমণ। তা এইটাও একই রকম একটা জিনিস। একটা লোক, সে একটা পরিষ্কার সুন্দর জামা কাপড় পরা, পাঞ্জাবি পরা, এবং সে হচ্ছে লাঠি দিয়ে একজনকে বলতেছে। তার যে সামাজিক হায়ার অবস্থান, সেটা সে মিস ইউজ করে আরেকটা সামাজিক ভাবে লোয়ার অবস্থানে একটা খেটে খাওয়া মানুষকে, তার জীবনের গল্প তো কেউ জানে না। এবং সেই প্রেক্ষিতে আমি জানতে চাইছিলাম যে এনসিপি রেস্টুরেন্ট খোলা রাখা, বন্ধ রাখা, কেউ এই ধরনের কাজ করানোর জন্য এটা সাপোর্ট করে কিনা? দুইটা সেপারেট জিনিস। হ্যাঁ খালেদ ভাই, এটা দুইটা সেপারেট জিনিস। আমরা যদি এই জিনিসগুলোকে আলাদা করতে না পারি, তাহলে আমরা আচ্ছা বলেন তো, একটু বুঝান। মানে এটা আলাদা জিনিস। আমি বলি, একটা জিনিস হচ্ছে যে আমি যখন বললাম যে, আমি ঘটনাটা যখন বললাম যে এখানে একটা মানুষ ডমিনেট করতেছে আর একটা লোককে, এবং তাকে শারীরিকভাবে আহত করছে, এটা একটা বিষয়, এটা আলাদা। এবং সেই সাথে আপনি বলতেছেন তাহলে কি এনসিপি পুরো একদম রমজান মাসে কি করা মনে করে? এনসিপি কি ধর্মভিত্তিক রাজনীতি দল?
এনসিপি কি মনে করে যে এই আলেমদেরকে একদম প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা বিষয়ে তারা ফতোয়া দিবে? আমরা কি বলছি যে আমাদের যে আত্মপ্রকাশ, রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না? রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না? এখন আমি না আমি বলি এটা কিভাবে নিশ্চিত করতে হবে? আপনারা বলবেন যে এটা আপনাদের উইশ, যা থাকবেন আপনার কি ইচ্ছা। আমি আমার উইশ বলতেছি, আপনি কি আমাকে বলতে দিবেন? আপনি বলতেছেন তো, বলেন। আমি বলতেছি তো, এখানে ক্লিয়ারলি এখানে ইসলামের মধ্যে এবং নানান ধর্মের মধ্যে অনেক ধরনের ফ্যাকশন আছে, অনেক ধরনের বিষয় আছে, প্রত্যেকের রিপ্রেজেন্টেশন নিশ্চিত হয়। এমন করে বোর্ড গঠন করে দিক, এমন ভাবে বোর্ড গঠন করে দিক যেখানে এই যে তাত্ত্বিক আলাপটা হোক। সেটার জন্য তো আমরা ওয়েল ইকুইপ না। আমাদেরকে যদি ফ্যাসিলিটেট করতে বলে, আমাদেরকে যদি জনতা সেই দায়িত্ব দেয়, আমরা সেটা করব। সকল পক্ষ থেকে আমরা আলেমদেরকে নিয়ে আসবো, এক বোর্ডে বসেন, আপনারা সিদ্ধান্ত নেন এটা কি হবে। কিন্তু যে কোনো একটা পার্টি এটা হ্যাঁ না বা এটা বলে দিল, আর সেটাই হচ্ছে ওই বাংলাদেশের রুলস হয়ে যাবে। ধরেন জামাত বলছে যে এটা করা, আমি বলতেছি জামাত বলছে এটা করা উচিত না, আমরা বলতেছি এটা করা উচিত, তাহলে বাংলাদেশের জনগণ কি করবে? কার কথা শুনবে? যে পার্টি করে সেই পার্টির কথা শুনবে। তাহলে বিভাজন আরো স্পষ্ট করি আমরা। আপনারা এটা বোর্ড করে দেওয়ার পক্ষে যারাই আলোচনা করবে এবং সেটার মধ্যে আলেমরা থাকবে। আমরা মনে করি স্পেশালাইজ যে কোনো বিষয় যখন এইটার মধ্যে আপনি মনে করতেছেন যে আমি মনে করতেছি যে এটা, আমি মনে করি সেটা আপনি মনে করতেছেন এটা স্পেশালাইজড বিষয়। আমি বলতেছি ভাই, এটা স্পেশালাইজড বিষয়। আমি মনে করতেছি এটা স্পেশালাইজড বিষয় এবং এইটা আমি রাস্তায় খাবো কি খাবো না, মানে রেস্টুরেন্টে খাবো কি খাবো না, এটা স্পেশালাইজড বিষয়। রেস্টুরেন্ট এইটার সাথে এটা সম্পর্ক না। এখানে দেখবেন যে রোজা অমুক তমুক অনেক কিছু নিয়ে আসছে এখানে কনসেপ্টের সাথে। আপনি যখন প্রশ্ন করছেন, এখন আপনি আরো বেশি সিম্পলিফাইড করে ফেলতেছেন। আপনার প্রশ্নটা প্রথমে এটা ছিল না, আপনি এখন মানে এটাকে কম্প্রোমাইজ করতেছেন আপনি তর্কে জিতার জন্য। আমি বলতেছি যে সামান্তা এই যে শুনেন সামান্তা, এই তর্কে জিতা জাতীয় কথা মানে বললেন না। আপনি তর্কে জিতছেন, 100-তে 99 পাইছেন। আপনার কথা আমি বুঝতে পারছি, থ্যাংক ইউ। আমি ডক্টর স্নিগ্ধার কাছে যাই। ডক্টর স্নিগ্ধা, আমি সামান্তা শারমিনের কথা আমি বুঝতে পারতেছি। তারা বলতেছেন যে এই দায়িত্ব তারা কেন নিবেন, যে এই দায়িত্ব তারা যে একটা ঘোষণা করবেন। এটা আমি বলি নাই। আচ্ছা, আবার বলেন কি বলছেন। আপনি এটা বলতেছেন না যে এই সিদ্ধান্ত এনসিপি দিবে না, আপনি এটা বলেন নাই? আমি বারবার বলেছি এনসিপির কাছে যদি জনগণ সকলে মিলে বলুক এনসিপি এটা সলভ করতে হবে, কিন্তু তা তো না। এক একটা পলিটিক্যাল পার্টি, এক একটা জনগোষ্ঠী এক একটা পলিটিক্যাল পার্টি করে। তাহলে এই যে এতগুলো মানুষের দায়িত্ব তো আমরা যদি নিতে চাই, তাহলে আমাদেরকে তো ফর্মালি দিতে হবে। তাহলে আমরা সকলকে মিলে এটা বোর্ড গঠন করে আমরা এই সমাধানগুলো দিয়ে দিই। কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামো আছে, আমাদের ইসলামিক ফাউন্ডেশন নাই। এই সমস্যাগুলো সমাধান করা কি ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বের মধ্যে পড়ে না? তাহলে আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো চালাই, তাহলে আমরা কেন ট্যাক্সের টাকাটা নষ্ট করি? ওকে, আমি আর কিছু বলতে চাই না, মোটামুটি এটা রিওয়াইন্ড করে দেখা যাবে। আচ্ছা, প্রথম কথা হলো যে ইসলামিক ফাউন্ডেশনের প্রসঙ্গটা যখন আসছে, ইসলামিক ফাউন্ডেশনের কথাতে আমরা জানি যে ইসলামিক ফাউন্ডেশন এসব ক্ষেত্রে আসলে ওই মানে স্পষ্ট অবস্থান নেয় না। আমরা তো আসলে ফ্রাস্ট্রেশনটা আওয়ামী লীগ বিএনপি নিয়ে একটা বড় কিছু হইলেই আমরা ডক্টর স্নিগ্ধা বা আমরা আমাদেরকে প্রচুর পরিমাণে, আপনি দেখবেন যে আমাদেরকে কিছু হইলেই বলা হয়েছে যে আমরা জামাতে ইসলামী, আমরা বিএনপি থেকে আমাদের টাকা আসে, ইত্যাদি 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 বহুভাবে। তো সেই ট্যাগের জায়গায় আমরা যাইতে চাই না। আপনাদের অবস্থানটা আমরা একটু বুঝতে চাই। যদি আপনি এটাও বলতে পারেন যে আপনাদের যেটাকে বলে ইশতেহার, সেইটা আমরা কবে নাগাদ আমরা এটা পেতে পারি, আমরা আপনাদের একটু বোঝার জন্য বা আপনাদের থেকে আমরা একটু জানার জন্য। আচ্ছা, যদি ওভারঅল আমি যতটুকু বুঝেছি আপনার প্রশ্নটা, যে ওভারঅল রাজনীতির ব্যাপারে আমাদের অবস্থান কি। প্রথমত মতাদর্শিক জায়গা, প্রথমত সবার আসলে আগ্রহ থাকে যে একটা পার্টির মানে আদর্শিক জায়গাটা কি। আমরা যেটা বলছি যে আদর্শিক জায়গা দিয়ে এখানে রাজনীতি করা হয়েছে। এখানে ধরেন ধর্মভিত্তিক রাজনীতি করার পার্টিগুলো আছে, সেই সাথে আদর্শ ভিত্তিক যদি বলি যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে এক রকমের আদর্শের নাম দিয়ে, যেটা মুজিববাদ নাম দিয়ে যে এই ধরনের আদর্শ প্রচার করে, সেটারও একটা পার্টি ছিল। এখন আবার দেখবেন যে বিএনপিরও এক ধরনের আদর্শ ভিত্তিক রাজনীতি আছে, যেমন হচ্ছে জাতীয়তাবাদকে তারা এক ধরনের আদর্শ এবং স্টেট মেকানিজমের পলিসি হিসেবে দেখেন, যেটা আসলে প্রশ্নবিদ্ধ যে ন্যাশনালিজম আসলে আমাদেরকে কত মাত্রায় উপকার করবে আর নাকি অপকার করবে। তো এই জায়গাগুলো আসলে এখন আমরা এমন একটা জায়গায়, মানে ওয়ার্ল্ড ওয়াইড আমরা পলিটিক্সের এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যে আদর্শিক রাজনীতি আমাদেরকে এখন আর আমাদের যে রাইটস নিশ্চিত করতে পারে না। তাহলে আমাদের অধিকার এবং আমাদের রাইটস নিশ্চিত করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে রাইটস ভিত্তিক পলিটিক্স এবং ম্যানিফেস্টো ভিত্তিক পলিটিক্স এবং সার্ভিস ভিত্তিক পলিটিক্স। তাহলে এই ধরনের বিষয়ে কিন্তু অনেক মানুষ
মতাদর্শ যাই হোক না কেন অনেক মানুষ এখানে একমত হতে পারবেন। এবং যদি আমরা বলি, যেমন ধরুন ধর্মের অনেক বিষয় হয়তো অনেকে একমত হতে পারবেন না, কিন্তু আমরা যদি বলি যে সকল ধর্মের যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা নিরাপদ করতে চাই, সেই বিষয়ে কিন্তু এটা কিন্তু একটা খুবই এক্সিকিউটিভ একটা বিষয়। তাহলে এই বিষয়গুলোতে কিন্তু দ্বিমত করার কোনো সুযোগ নেই। তাহলে আমরা সহজেই ঐক্যমত্যে পৌঁছাতে পারবো। বেসিক্যালি এনসিপি তার এই মধ্যপন্থার যে জায়গাটা তারা নিশ্চিত করবে সকল মতাদর্শের মানুষের সাথে আলাপ করে কিভাবে আমরা এক্সিকিউটিভ জায়গায়। আমার শুধু একটাই খটকা, মানে সামান্তা যাইতে যাইতে ওই খটকাটা আমার শুধু একটাই খটকা, মানে ধরেন আমরা কিন্তু ছোট্ট একটা বিষয়েও কিন্তু আমরা একমত হয়ে সেইটাকে করতে পারবো এরকম না, আমরা আমাদের মতামত দেব, কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত কাউকে আক্রমণ না করতেছি, ফিজিক্যাল অ্যাসল্ট না করতেছি, ভার্বাল অ্যাবিউজ না করতেছি, সেই পর্যন্ত আমার ব্যক্তি স্বাধীনতা প্রশ্নে আমার কোনো দ্বিধা কেন থাকবে যে সকলের ব্যক্তি স্বাধীনতা আমি প্রোটেক্ট করব? এইটা আমাকে মিছিল করে মিটিং করে কেন বলতে হবে? আমি এটা বুঝতে পারি না কেন আমরা রাজনীতিক। আমি বলছি আবার আগের একদম প্রথম মানে আলোচনার মধ্যমবর্তী অবস্থান থেকে আবার শুরু করলাম, মনে হলো যে সমস্যা নাই। আমি বলছি ব্যক্তি স্বাধীনতা আর নাগরিক স্বাধীনতা, মানে ব্যক্তির মর্যাদা এবং নাগরিক মর্যাদার মধ্যে কিছু তফাৎ আছে বলে আমরা পার্টিগত, আমি আর এটা ব্যাখ্যা এখন সময় নাই আর গেলাম না, কিন্তু নাগরিক মর্যাদা ইজ এ স্পেশাল থিং। এবং নাগরিক মর্যাদার এই বাতাবরণে যে জায়গাগুলো আসে সেগুলো আমরা ধীরে ধীরে আরো আমরা আলাপ করবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখে আপনার মনে কোনো না কোনো প্রশ্ন অবশ্যই জন্ম হয়েছে। সেই প্রশ্নগুলিকে একে একে আমাদের কমেন্ট বক্সে লিখে যান, যাতে করে পরবর্তী ভিডিওতে আমরা সেই সব কমেন্টের উত্তর দিতে পারি, আপনার মনের ভিতর লুকিয়ে থাকা সেই প্রশ্নগুলির উত্তর দিতে পারি। প্রিয় দর্শক, সামান্তা শারমিন এনসিপির একজন নেত্রী। সামান্তা শারমিনের কথাগুলি আজকে আপনার কাছে কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, একটি লাইক দিতে একদমই ভুলবেন না এবং আমাদের এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। প্রিয় দর্শক, আপনাদেরকে বারবার কমেন্ট করতে বলি তার একটি মাত্র কারণ, সেটি আমার লাভের জন্য নয়, সেটি বাংলাদেশের 18 কোটি মানুষের লাভের জন্য, যারা বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু আসুক সেটি চায়, যারা বাংলাদেশের রাজনীতি একটি পরিবর্তন আসুক সেটি চায়। 24শে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের এক অংশ মানুষ চেয়েছিলেন বাংলাদেশের রাজনীতিতে কিছু একটা পরিবর্তন আসবে এবং এই বাংলাদেশটা শান্তিপূর্ণ একটি দেশ হিসেবে পরিচিতি লাভ করবে। খেলাধুলায় বলেন, পুরো বিশ্বের মানচিত্রে বাংলাদেশটি একটি সুন্দর সাকসেসফুল দেশ হিসেবে পরিচালিত হবে, পরিচয় পাবে, এরকম একদল মানুষ আমরা ভাবতাম। কিন্তু দেখেন 24শে গণ অভ্যুত্থানের পর কিন্তু সব কিছুই উল্টে গেছে, আমাদের মনের মতো কিন্তু একদমই কিছু হয় নাই। প্রিয় দর্শক, যেই কথাটি বলতে চেয়েছিলাম যে কমেন্ট কেন করতে বললাম এবং কমেন্ট করলে লাভ কী। প্রিয় দর্শক, দেখেন আমি এমনও কমেন্ট দেখছি যে কমেন্টের নিচে 200 জন কমেন্ট করেছে শুধু ওই একজনের কমেন্টকে উল্লেখ করে। দেখেন, আপনি যদি এখন একটি মূল্যবান কমেন্ট করে যান, আপনার এই কমেন্টে মানুষ 1000 মানুষ এসেও রিপ্লাই করতে পারে, আর রিপ্লাইটা করবে সেজন্য আপনি ধন্য, বিষয়টি এরকম না। আপনার যেই যৌক্তিক দাবিটি আপনি করে যাবেন, সেই দাবির উপরেও আবার কারো দাবি আছে কিনা, বা আপনি যেই দাবিটি করতেছেন সেই দাবিটি কোনোভাবে ভুল কিনা, কিংবা আপনি একটি মানুষের ভুল ধরিয়ে দিতেছেন, তারাও অনেক সময় এসে বলবে যে ভাই আমি এই জিনিসটা এতদিন ভুল ভাবতাম, এখন কিন্তু আমি এটি সঠিক ভাবতেছি, আপনি আমার চোখ খুলে দিলেন। তো আমরা ভিডিওর মাধ্যমে সব কিছু খুলে বলতে পারি না বা সব কিছু মাথায় আসেও না। তো আপনাদের মাথায় এই রাজনৈতিক বিষয় যার যতটুকু জ্ঞান আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। কমেন্ট বক্স আপনাদের জন্য সব সময়
খোলা এবং আমরা আপনাদের প্রত্যেকটি কমেন্ট কম বেশি পড়ি। প্রিয় দর্শক, যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।